হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইডুস দ্য সায়েন্স ক্লাসে। আজকের ভিডিও টপিক নিউটনের গতিসূত্র পার্ট 2। আর আজকের টপিকে থাকছে 10টা এমসিকিউ। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, এ পার্টিকল ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অ্যালং এ স্ট্রেট লাইন পাথ, এ ফোর্স ইজ নট রিকোয়ার্ড টু। তো দেখো বলছে একটা কণা স্ট্রেট লাইন বরাবর একটা কনস্ট্যান্ট স্পিডে চলছে, ফোর্স দরকার পড়বে না নিচের কোন অপশনগুলোর জন্য। তো দেখো চারটা অপশন রয়েছে। প্রথম অপশনে কি বলছে দেখো, ইনক্রিজ ইটস স্পিড। তো স্পিড বাড়াতে গেলে আমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এক্সট্রা ফোর্স। যেই ফোর্স নিয়ে বা যেই স্পিড নিয়ে চলছে সেই স্পিডে যদি আমি ইনক্রিজ বা ডিক্রিজ করতে চাই তাহলে আমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে পার্টিকেলের ওপর। তো তাহলে এই ক্ষেত্রে ফোর্স দরকার পড়বে। আর আমাদের কোয়েশ্চেনে কি ছিল, ফোর্স কিসের জন্য দরকার পড়বে না, তাহলে এই অপশনটা কারেক্ট নয়। অপশন বি বলছে দেখো, ডিক্রিজ দ্য মোমেন্টাম। মোমেন্টাম মানে কি, ভরবেগ। তো ভর তো কনস্ট্যান্ট থাকে, তার মানে বেগ ডিক্রিজ বা ইনক্রিজ করার জন্য আবারও সেই এক্সটার্নাল ফোর্স লাগবে। তো এই অপশনটাও হয়ে গেল আমাদের ইনকারেক্ট অপশন। অপশন সি তে বলছে দেখো, চেঞ্জ দ্য ডিরেকশন। তো একটা স্ট্রেট লাইন পাথে একটা কনস্ট্যান্ট স্পিডে যদি কোনো পার্টিকেল চলতে থাকে, তার ডিরেকশন চেঞ্জ করতে গেলেও আমাদের একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আমাদের এক্সট্রা ফোর্স দরকার। তো এই অপশনটাও হয়ে গেল ইনকারেক্ট। অপশন ডি তে বলছে দেখো, কিপ ইট মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তো আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পড়েছিলাম, যে বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা অবস্থা পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকে এবং সচল বস্তু সমগতিতে সরল রেখা বরাবর চলতে থাকে। তার মানে কোনো এক্সটার্নাল ফোর্স যদি আমি অ্যাপ্লাই না করি, যেই পার্টিকেলটা একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে একটা স্ট্রেট লাইন বরাবর চলতে থাকে সেটা চলতেই থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। তাহলে এইটাই অপশন ডিতে বলছে যে কিপ ইট মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, কনস্ট্যান্ট স্পিড। মানে স্পিডের যদি চেঞ্জ হয় তাহলে সেটা হয়ে যাবে নন ইউনিফর্ম ভেলোসিটি, আর কনস্ট্যান্ট স্পিডে থাকলে সেটা হয়ে যাবে কি, ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, নিউটন সেকেন্ড ল গিভস দ্য মেজার অফ। তো দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের পরিমাপ পাই। তো দ্বিতীয় সূত্রে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। এতক্ষণে তো তোমরা অ্যান্সার কি হবে বুঝতেই পেরে গেছো। তাও আরো অ্যাকিউরেটলি আমরা যদি বলি, তো আমরা দ্বিতীয় সূত্র থেকে কিসের পরিমাপ করতে পারি, বলের পরিমাপ করতে পারি, বলের একক জানতে পারি এবং বলের অভিমুখও আমরা জানতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের অপশন সি, ফোর্স বা বল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউনিট অফ মেজারিং দ্য মোমেন্টাম অফ এ মুভিং বডি ইজ। তো দেখো মোমেন্টাম বা ভরবেগের একক বলতে হবে। তো মোমেন্টাম মানে হচ্ছে কি, ভর ইন্টু বেগ। ভরের জন্য আমরা কি জানি, ইউনিট হচ্ছে কেজি, আর বেগের জন্য কি, মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টামের একক বা ভরবেগের একক কি হবে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। Next question, a simple pendulum hangs from the roof of a train moving on horizontal rails. If the string is inclined towards the front of the train, then train is. তো দেখো একটা চলন্ত ট্রেনের ছাদ থেকে একটা তার দিয়ে একটা পেন্ডুলাম ঝোলানো রয়েছে। তো পেন্ডুলামের তারটা কোন দিকে ঝুঁকে রয়েছে, ট্রেনের সামনের দিকে ঝুঁকে রয়েছে। তাহলে ট্রেনটা কি অবস্থায় রয়েছে, এখানে চারটে অপশন দিয়েছে। দেখো অপশন এ তে বলছে যে কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে ট্রেনের কোনো স্পিডের পরিবর্তন হচ্ছে না, ইউনিফর্ম স্পিডে চলছে। অপশন বি তে রয়েছে দেখো, ইন এ অ্যাক্সিলারেটেড মোশন, মানে ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়ছে। ইন রিটার্ডেড মোশন, তার মানে কি ট্রেনের স্পিড কমছে, রিটার্ডেড মানে কমছে আস্তে আস্তে স্পিডটা। আর অপশন ডি তে বলছে অ্যাট রেস্ট। তো দেখো এই উত্তরটা বার করার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে। তো আমরা প্রথম গতিসূত্র থেকে কি কি জানতে পেরেছিলাম, স্থিতিজাড্য ও গতিজাড্যের ব্যাপারে। তো এখানে সেই ব্যাপারটা একটু আলোচনা করি। প্রথমে একটা যদি স্থিতিজাড্যের এক্সাম্পল দিই, তাহলে দেখো স্থির অবস্থায় থাকা গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে গাড়ির ভেতরে যারা বসে রয়েছে তারা কি হবে, পিছনের দিকে হেলে যাবে, কারণ তারা তখনও স্থির অবস্থায় থাকতে চাইছে কিন্তু গাড়ি এগিয়ে গেছে তাই তারা পিছিয়ে যাবে।
আবার ধরো আমরা একটা যদি গতিজাড্যের উদাহরণ দিই, ধরো একটা গাড়ি চলতে চলতে হঠাৎ করে ব্রেক করলো, তাহলে কি হবে, গাড়ির স্পিড কমে গেল, কিন্তু ভেতরের যে যাত্রী যারা রয়েছে তারা সেই গাড়ির স্পিডের সঙ্গে ইউনিফর্ম স্পিডে যাচ্ছিল, কিন্তু তারা হঠাৎ করে কি করলো, এগিয়ে যাবে বা সামনের দিকে ঝুঁকে যাবে। তাহলে দেখো কিরকম হচ্ছে ব্যাপারটা, যখন আমি যার মধ্যে রয়েছি তার স্পিড যদি হঠাৎ করে বাড়তে থাকে তাহলে আমরা পেছনের দিকে চলে যাচ্ছি, আর তার স্পিড যদি বা গাড়ির স্পিড যদি হঠাৎ করে ব্রেক করে বা কমতে থাকে তাহলে আমরা কি করি, সামনের দিকে ঝুঁকে যাই। তো এখানের কোয়েশ্চেনটাও সিমিলার। দেখো পেন্ডুলামটা কি বলেছে, পেন্ডুলামের তারটা সামনের দিকে ঝুঁকে গেছে, তার মানে কি গাড়ির স্পিডটা কমছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের, অপশন সি, ইন রিটার্ডেড মোশন। Next question number 5. The seat belts are provided in the car so that if the car stops suddenly due to an emergency braking, the person sitting on the front seats are not thrown forward violently and saved from getting injured. Can you guess the law due to which a person's fall in the forward direction on the sudden stopping of the car? তো দেখো গাড়ির ভেতরে বসে থাকা কোনো যাত্রী হঠাৎ করে গাড়ি ব্রেক করলে বা থেমে গেলে সামনের দিকে যে এগিয়ে যায় তা আমরা কোন গতিসূত্র থেকে বা কোন সূত্র থেকে ধারণা পাই। তো আগের কোয়েশ্চেনেই আমরা আলোচনা করলাম যে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে স্থিতিজাড্য ও গতিজাড্যের ধারণা পাই, আর এটা একটা দেখো গতিজাড্যের এক্সাম্পল। তাহলে আমরা কোথা থেকে এই ধারণাটা পাই, নিউটনের প্রথম গতিসূত্র থেকে। সঠিক উত্তর হবে অপশন এ। Question number 6. While walking on ice, one should take small steps to avoid slipping. This is because smaller step ensures. তো দেখো আমরা বরফের উপর দিয়ে হাঁটলে ছোট ছোটই করেই পা ফেলি, কারণ ছোট স্টেপের জন্য ছোট ফ্রিকশন হয়, অল্প ফ্রিকশন কাজ করে, তো তাতে আমরা ব্যালেন্স করতে পারি। এখানে সঠিক উত্তর কি হবে, অপশন বি। Next question. If no external force acts on the system, then the correct statement is, বাইরে থেকে যদি সিস্টেমে কোনো ফোর্স কাজ না করে বা বল কোনো প্রয়োগ না হয়, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পড়েছিলাম, যে কোনো বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হলে তাদের রৈখিক ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। তো দেখো অপশন বিতেও সেটাই বলছে যে মোমেন্টাম অফ সেন্টার অফ মাস ইজ কনজার্ভড অ্যান্ড কনস্ট্যান্ট। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, অপশন বি। Next question. A lighter body and heavier body both are moving with same momentum and applying same retarding force. Their stopping distance are s1 and s2 respectively. Then the correct relation between s1 and s2. দেখো কি বলছে, একটা হালকা এবং একটা ভারী দুটো বডির ওপর সেম মোমেন্টাম, তাদের ওপর একটা সেম রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এবং তাদের স্টপিং ডিস্টেন্স, রিটার্ডিং ফোর্স মানে কি, ডিঅ্যাক্সিলারেট হচ্ছে বডিটা, তার মানে আস্তে আস্তে বডিটা থেমে যাবে, আর তাদের থামার ডিস্টেন্সটা কি হচ্ছে, যথাক্রমে s1 আর s2। তাহলে আমি যদি মোমেন্টামকে পি ধরি, তার মানে মোমেন্টাম বা ভরবেগ ইকুয়ালস টু কি, ভর ইন্টু বেগ, তার মানে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে এখানে ভি, তার মানে পি ইকুয়ালস টু হলো এম ভি। এবার প্রথম লাইটার বডির জন্য আমি যদি পি ইকুয়ালস টু m1 v1 লিখি, তাহলে হেভিয়ার বডির জন্য আমি লিখলাম পি ইকুয়ালস টু m2 v2। এখানে দেখো কি বলে দিয়েছে কোয়েশ্চেনে, মোমেন্টামটা দুজনের সমান, তার মানে এই দুজনের পিটা ইকুয়াল। লাইটার বডিতে কি হচ্ছে, এমটা ছোট, আর হেভিয়ার বডির কি হচ্ছে, এমটা বড়। তাহলে পি যদি ইকুয়াল হয় আর m1 যদি m2 থেকে ছোট হয়, তাহলে v1 কি হবে, v2 থেকে বড় হবে, তবেই পি আর দুটোর পি সেম হবে। যদি m1 m2 থেকে ছোট হয় তাহলে v1 কে অবশ্যই v2 থেকে বড় হতে হবে, তবেই পিটা দুজনের ইকুয়াল হবে। বোঝা গেল? তাহলে নেক্সট দেখো, লাইটার বডির ভেলোসিটি হচ্ছে v1 আর হেভিয়ার বডির ভেলোসিটি হচ্ছে v2 এখন। তাহলে v1 হচ্ছে বড় v2 থেকে, তার মানে লাইটার বডির ভেলোসিটি বেশি হেভিয়ার বডির থেকে, তাহলে থামার জন্য যে ডিস্টেন্স ওরা ক্রস করবে সেটাও হবে সেরকমই। তার মানে ভেলোসিটি যার বেশি তার থামতে বেশি ডিস্টেন্স ক্রস করতে হবে, আর যার ভেলোসিটি কম সে কম ডিস্টেন্সেই থেমে যাবে। তাহলে দেখো কি হবে, s1 গ্রেটার দ্যান s2 হবে, যেহেতু v1 গ্রেটার দ্যান v2 এখানে।
সঠিক উত্তর হবে কি এই প্রশ্নের? অপশন এ, S1 greater than S2. Next question number 9. A truck and a car are moving with equal velocity. If equal retarding force is applied on each, then on applying the brakes, both will brake after certain distance. তো দেখো কি বলছে, সিমিলার টাইপের কোয়েশ্চেন আবার এটা। একটা ট্রাক আর একটা কার একই ভেলোসিটি নিয়ে যাচ্ছে এবং তাদের ওপর সেম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেম অ্যামাউন্ট অফ ফোর্স, রিটার্ডিং ফোর্স মানে তাদেরকেও থামানো হবে। তো কে কত দূর গিয়ে থামবে? তো দেখো এখানে ট্রাকের জন্য আমি যদি মোমেন্টাম বা ভরবেগ P1 ধরি আর কারের জন্য যদি আমি মোমেন্টাম বা ভরবেগ P2 ধরি, ট্রাকের জন্য কি লিখতে পারি আমি? M1 V1, মানে ট্রাকের ভর হচ্ছে M1 আর বেগ হচ্ছে V1, আর কারের জন্য ভর হচ্ছে M2 আর ভেলোসিটি হচ্ছে V2। এখানে কি বলছে দেখো, যে ওরা ইকুয়াল ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার মানে V1 ইকুয়ালস টু V2 এখানে, এটা আমরা বলতে পারি। আর দেখো ট্রাকের জন্য ভর অবশ্যই বেশি হবে, ট্রাকের ভর কারের থেকে অনেক বেশি হবে, তাহলে আমরা এটা লিখতে পারি যে M1 গ্রেটার দ্যান M2। যদি V1 আর V2 ইকুয়াল হয় আর M1 গ্রেটার দ্যান M2 হয়, তাহলে কার মোমেন্টাম বেশি হবে? অবভিয়াসলি ট্রাকের মোমেন্টাম কারের মোমেন্টামের থেকে অনেক বেশি হবে, তার মানে P1 গ্রেটার দ্যান P2 হবে। তাহলে দেখো যার মোমেন্টাম বেশি সে বেশি ডিস্টেন্স কভার করবে ব্রেক করার পর, তারপরে থামবে, আর যার মোমেন্টাম বা ভরবেগ কম সে অল্প ডিস্টেন্স গিয়েই থেমে যাবে যখন ব্রেক করা হবে তারপর। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো অপশন বি তে বলছে যে কার উইল কভার লেস ডিস্টেন্স বিফোর রেস্ট, মানে থামার আগে কার কম ডিস্টেন্স কভার করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, দ্য ইনার্শিয়া অফ এ মুভিং অবজেক্ট ডিপেন্ডস অন। তো দেখো বলছে যে ইনার্শিয়া বা জাড্য একটা মুভিং অবজেক্টের জাড্য কার ওপর ডিপেন্ড করে। তো আমরা থিওরি ভিডিওতে কি দেখেছিলাম, যে জাড্য শুধুমাত্র তার ভরের ওপর বা সেই অবজেক্টের মাসের ওপর ডিপেন্ড করে। ভর যত বেশি হবে জাড্যও তত বেশি হবে, ভর যত কম হবে জাড্য তত কম হবে। তাহলে এখান থেকে দেখে বলো যে সঠিক উত্তর কোনটা হবে। দেখো অপশন এ তে বলছে যে মাস অফ দ্য অবজেক্ট, আর কোনো কিছুর ওপর তো এটা ডিপেন্ড করে না, তাহলে অপশন 1টা হচ্ছে আমার কারেক্ট। তো দেখো নিচে আবার অপশনগুলো দেওয়া রয়েছে, অপশন বি তে রয়েছে অনলি 1, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।